এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ফুলকন্যা, মেহের মনের ভেতর এক তীব্র ধাক্কা খেয়ে চমকে তাকালো। সে মনে মনে ভাবলো, এই লোকটার সাথে সে যত দূরত্ব বজায় রেখে চলতে চায়, লোকটা ঠিক ততটাই তার কাছাকাছি চলে আসে। সে কিভাবে এই পাগল মানুষটাকে বোঝাবে যে তার মনের গভীরে মেহেরকে নিয়ে যে আশা ও রঙিন স্বপ্ন বাসা বেঁধেছে তা পূরণ হওয়া এই সমাজে একদম অসম্ভব। ইফাত মুখে নিজের ভালোবাসার কথা সরাসরি প্রকাশ না করলেও মেহের তার ওই চোখের ভাষা খুব ভালো করেই বুঝতে পারে। ইফাতের মনে মেহেরের জন্য কি গভীর অনুভূতি চলছে তা সে স্পষ্ট টের পায়। আর ঠিক সেই কারণেই সে দূরত্ব বজায় রাখে। তবু এই মানুষটা কেন যেন তার থেকে দূরে সরে যায় না। মেহেরকে ওভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ইফাতের কণ্ঠস্বরে বারবার অসহায় শোনালো। সে আবারও জিজ্ঞেস করলো, ফুলকন্যা, তুমি কি আমার উপর খুব বেশি বিরক্ত? মেহের মাথা নাড়িয়ে নিচু স্বরে বলল, কই না তো, বিরক্ত হব কেন? তাহলে আমাকে এভাবে সারাক্ষণ অ্যাভয়েড করো কেন? তুমি কি জানো তোমার করা এই অ্যাভয়েড আমি একদমই নিতে পারি না। তোমায় আজ সকাল থেকে আমি কতগুলো ফোন করলাম, অথচ তুমি একটা বারও আমার ফোনটা রিসিভ করলে না। তুমি কি একবারও ভেবে দেখেছো এতে আমার মনটা কতটা হার্ট হয়েছে, আমি কতটা কষ্ট পেয়েছি? ইফাতের এই তীব্র আকুলতা আর কষ্টের কথা শুনে মেহেরের বুকটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। সে নিজের চোখের অশ্রু লুকানোর জন্য অপরাধের মতো মাটির দিকে তাকিয়ে মাথা নিচু করে রইল। তার মুখ থেকে একটি শব্দ বের হলো না। ইফাত মেহেরের একদম মুখোমুখি দাঁড়িয়ে তার এক হাত আলতো করে ধরতে চাইল। তার কণ্ঠে তখন অনুনয়। ফুলকন্যা, প্লিজ কিছু তো বলো। কিন্তু এবারও মেহের একটা কথাও বলল না। সে নিজের হাতটা সরিয়ে নিয়ে ছলছল চোখে ইফাতের দিকে তাকালো। ঠিক তখনই তার নজর গেল কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা সাব্বিরের উপর। সাব্বিরকে দেখা মাত্রই মেহের যেন এক মস্ত বড় বাঁচার উপায় খুঁজে পেল। সে আর এক সেকেন্ডও ইফাতের সামনে দাঁড়ালো না, বরং তড়িৎ গতিতে দৌড়ে সরাসরি সাব্বিরের কাছে চলে গেল। ইফাতের মাঝ রাস্তায় একা দাঁড়িয়ে অসহায় ও শূন্য দৃষ্টিতে কিছু সময় মেহেরের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা এক তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠল। সে কোনোভাবেই এই মেয়েটাকে বোঝাতে পারছে না যে মেহেরের প্রতি তার এই তীব্র টান কোনো সাময়িক মোহ নয়, এটা তার হৃদয়ের একদম গভীর থেকে সৃষ্টি হওয়া একটা পবিত্র অনুভূতি। ইফাত নিজের অতীতে অনেক মেয়ের সাথে তো মিশেছে, অনেক রিলেশনশিপও করেছে, কিন্তু মেহেরের জন্য কেন তার ভেতরটা এমন বেকুল হয়ে ওঠে? কেন মেহেরকে একটু না দেখলে, তার সাথে একটা দিন কথা না বললে মনটা ভীষণ অস্থির হয়ে যায়। এই তীব্র ছটফটানি তো সে আগে কখনো কারো জন্য অনুভব করেনি। কিন্তু নিজের মনের এই আকুল কথাটুকু সে কিভাবে ওই অবুঝ মেয়েটাকে বোঝাবে তা ভেবে ইফাত এক তপ্ত দীর্ঘশ্বাস ফেলে ওখানে দাঁড়িয়ে রইল। কিন্তু সে চেষ্টা করবে যেভাবেই হোক অবুঝ মেয়েটাকে নিজের করে ছাড়বে। দেখতে দেখতে দীর্ঘ একটা সপ্তাহ চোখের পলকেই কেটে গেল। এই এক সপ্তাহে কত কিছু না বদলে গিয়েছে। শুধু বদলায়নি উজান ময়ের মাঝের সম্পর্ক আর ইফাত মেহেরের মধ্যকার সেই যন্ত্রণাদায়ক দূরত্ব। মেহের গত এক সপ্তাহ ধরে টুকটাক যাও বা কথা বলতো ইফাতের সাথে, কিন্তু গত দুদিন ধরে সে একদমই কথা বলা বন্ধ করে দিয়েছে। এমনকি ইফাত রোজ তার কলেজের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে বলে মেহেরের পরীক্ষা থাকা সত্ত্বেও সে গত দুদিন ধরে কলেজে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। মেহেরের এই চরম অবহেলা আর দূরত্ব নিতে পারছিল না ইফাত। তাই আজ সে সব বাধা ভেঙে সোজা মেহেরের ফুপুর বাসার নিচে সে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। প্রায় 1 ঘন্টা পার হয়ে গেলেও মেহেরের এক পলক দেখার সৌভাগ্য তার হচ্ছিল না। মেহেরকে এক পলক দেখার সৌভাগ্য তার হচ্ছিল না। ঠিক তখনই দোতলার বারান্দায় এক হাতে গরম কফির মগ আর অন্য হাতে একটা বই নিয়ে এসে দাঁড়ালো মেহের। সে ছোটবেলা থেকে ভীষণ বইপ্রেমী। বিশেষ করে বৃষ্টির দিনে কফির মগে চুমুক দিতে দিতে বারান্দায় বসে বই পড়া আর ঝিরঝির বৃষ্টি দেখা তার জীবনের অন্যতম প্রিয় একটা ভালো লাগা। এখন যেহেতু একদম শেষ বিকেল, এই সময় প্রতিদিন মেহেরের ফুপা ফুপি সবাই ড্রয়িং রুমে বসে চা গল্প করেন। কিন্তু আজ সারাদিন ধরে হাওয়া ঝিরে ঝিরে বৃষ্টির কারণে আবহাওয়া বড় ঠান্ডা, তাই বাড়ির সবাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন। মেহের বারান্দার গ্রিলে হাত দিয়ে নিচের দিকে তাকাতেই আচমকা তার নিজের বাড়ির সামনে ভর বৃষ্টির মাঝে ইফাতকে ওভাবে বাইকের উপর নিথর হয়ে বসে থাকতে দেখে চমকে উঠল।
ঠিক তখনই আকাশের মেঘ ডাকলো এবং বৃষ্টির ব্যাগ কিছুটা বাড়তে শুরু করলো। মেহের দোতলার বারান্দা থেকে চারপাশ দেখে নিয়ে অত্যন্ত নিচু ব্যাকুল স্বরে ডাকলো। এই যে শুনছেন, এই ভোর বৃষ্টির মধ্যে ওখানে ওভাবে কেন দাঁড়িয়ে আছেন? কিন্তু ইফাত মেহেরের কথার কোনো উত্তর দিল না। সে নিজের বাইকের হ্যান্ডেল গালে হাত দিয়ে ঠিক আগের মতো এক দৃষ্টিতে দোতলার বারান্দার দিকে তাকিয়ে রইল। মেহের উপর থেকে আরো বার কয়েক তাকে ডাকলো, তবু ইফাত যেন কানে তুলল না। মেহের আর কোনো উপায় না পেয়ে নিজের কফির মগ আর বইটা টেবিলে রেখে পা টিপে টিপে সরে বেয়ে ধীরে ধীরে নিচে নেমে এলো। সদর দরজার কাছে সে আবারও ইফাতকে ডাক দিল। এই যে আপনার কি হয়েছে বলুন তো? এভাবে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভিজছেন কেন? ভিতরে আসুন। এবার ইফাত নিজের বাইক থেকে নেমে এক নীরব ও পাথরের দৃষ্টি নিয়ে হেঁটে এসে মেহেরের একদম সামনে এসে দাঁড়ালো। তবে সে মেহেরের ফুপ্পুর বাসার সীমানার ভেতরে পা রাখলো না, বাইরের বৃষ্টির মাঝে দাঁড়িয়ে রইল। মেহের তার দিকে একরাশ রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, অথচ ইফাতের মধ্যে সেই রাগের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। মেহের নিজের জোড়া ভ্রু কুঁচকে ক্ষিপ্ত গলায় জিজ্ঞেস করলো, কি হলো, কথা বলছেন না কেন? এভাবে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকার মানে কি? ইফাত নিজের ভেজা মুখটা মুছছে অত্যন্ত স্বাভাবিক ও শান্ত গলায় উত্তর দিল, তোমার জন্য। কিন্তু ইফাতের এই ছোট ও সহজ উত্তর শুনে মেহেরের মন বিন্দু মাত্র খুশি হতে পারল না। সে ভেবেছিল নিজে থেকেই দূরত্ব বজায় রাখলে, ফোন না ধরলে হয়তো ইফাত একসময় তার থেকে দূরে সরে যাবে। কিন্তু এই জেদি লোকটা আজ সরাসরি তাদের বাসার নিচে এসে হাজির হয়েছে। সে খানিকটা রাগান্বিত হয়ে বলল, আমার জন্য মানে? আমি কি আপনাকে একবারের জন্য বলেছি যে আপনি আমার বাসার নিচে এসে এভাবে দাঁড়িয়ে থাকবেন? বলুন। ইফাত বৃষ্টির মাঝে মেহেরের চোখের দিকে তাকিয়ে তপ্ত হেসে বলল, তুমি তো এটাও বলনি যে এখানে এভাবে দাঁড়িয়ে থাকবো না। মেহের ইফাতের মতো জেদি এই ছেলের কথা শুনে এক দীর্ঘ তপ্ত নিঃশ্বাস ফেলল। আকাশের মেঘ যেন আজ তাদের মনের কথার সাথে তাল মিলিয়ে ডাকছে। বৃষ্টির গতি ধীরে ধীরে আরো বাড়তে লাগলো, কিন্তু তবু ইফাত এক চুলও নড়ল না। এতে মেহের এবার বেজায় চটে গিয়ে চেঁচিয়ে উঠল, আরে আপনি ভিজে যাচ্ছেন তো, ভেতরে আসুন। এভাবে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে নির্ঘাত জ্বর চলে আসবে আপনার। ইফাত এবার মেহেরের মুখের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে ফিসফিসিয়ে বলে উঠে, আমার কবে হবে? ইফাতের এই কথা রাগা গোড়া কিছুই মাথায় ঢুকল না মেহেরের। সে কপাল কুঁচকে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি বলবেন? বৃষ্টির ভারী পানি ইফাতের ভেজা চুল ছুঁয়ে কপাল বেয়ে তার ধারালো নাকের ডগা দিয়ে নিচে গড়িয়ে পড়ছে। সে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে মেহেরের এই অবুঝ চাউনি দেখে স্পষ্ট বুঝতে পারল তার পাঠানো শত শত মেসেজের একটাও এই মেয়েটি আজ পর্যন্ত খুলে দেখেনি। দেখলে অন্তত এই মুহূর্তে এই প্রশ্নটা করতো না। ইফাত নিজের মনে হাসলো। দুনিয়ায় তার চেয়ে কম ধৈর্যশীল ছেলে বোধহয় দুটো নেই, অথচ এই মেহের নামের মেয়েটার বেলায় তার ভেতর এত ধৈর্য, এত অপেক্ষা কোত্থেকে আসে সে নিজেও জানে না। ভালোবাসা বোধহয় আসলেই মানুষকে এভাবেই বদলে দেয়। ইফাত এবার নিজের ভেজা চোখ দুটো সোজা তুলে মেহেরের চোখের মনি কোঠায় স্থির করলো। পরম আকুলতা ও ভালোবাসা মাখানো কণ্ঠে এক নিঃশ্বাসে বলে উঠল, ভীষণ ভালোবাসি তোমায় ফুলকন্যা। ইফাতের মুখ থেকে এই একটা শব্দ শোনা মাত্রই মেহেরের পায়ের তলার মাটি যেন এক নিমিষে সরে গেল। সে পুরো স্তব্ধ ও নিথর হয়ে দাঁড়িয়ে রইল। সে নিজের স্বপ্নে কখনো ইফাতের কাছ থেকে এত বড় একটা প্রশ্নের মুখোমুখি হবে তা আশা করেনি। সে ভেবেছিল কোনো এক দূর ভবিষ্যতে হয়তো এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে, কিন্তু সেই কাঙ্ক্ষিত ও ভয়ানক দিনটি যে এত তাড়াতাড়ি আসবে তা মেহেরের কল্পনার বাইরে ছিল। সে নিজের শুকনো ঢুক গেলে মনের ভেতরের তীব্র কাঁপনটা লুকিয়ে মুখখানা যতটা সম্ভব শক্ত ও কঠিন করে বলল, কি বলছেন আপনি? ইফাত এবার মেহেরের এক হাত নিজের ভেজা হাতের মুঠোয় নিয়ে পরম আকুতিতে নিয়ে আওড়ায়, তোমায় আমি প্রেমিকা নয়, বউ করে ঘরে তুলতে চাই ফুলকন্যা। বিয়ে করবে আমায়? ইফাতের এই সরাসরি বিয়ের প্রস্তাবে মেহেরের বুকের ভেতরটা যেন এক মস্ত বড় ভূমিকম্পে কেঁপে উঠল। তার শরীরে আর দাঁড়িয়ে থাকার মতো কোনো শক্তি অবশিষ্ট রইল না। এই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর সে কি দেবে তা কিছুতে ভেবে পেল না সে। তার নিজের অতীতের সেই অন্ধকার অতীত, সমাজের সে চাবুক আর নিজের কলঙ্কের কথা এক নিমেষে তার চোখের সামনে ভেসে উঠল। সে নিজের চোখের জলটুকু কোনো মতে চেপে রেখে আমতা আমতা করে কাপা গলায় বলল, আপনি যেটা চাচ্ছেন সেটা কোনোদিনও পসিবল নয়, তাই চলে যান এখান থেকে।
আর কোনোদিন আসবেন না আমার সামনে। এই বলে ইফাতের মুখের সামনে মেহের দরজা আটকে দিল। ইফাত কিছু সময় সেভাবেই তাকিয়ে রইল। সে কিভাবে বাঁচবে মেয়েটাকে ছাড়া? মেয়েটা কি কোনোদিন বুঝবে না তার গভীর ভালোবাসা? প্রফেসর সাহেব, আই লাভ ইউ সো মাচ। টেবিলের খাতার উপর দুই হাত রেখে নিজের চিবুকটা থেকে হুট করে অত্যন্ত মিষ্টি সুরে উজানের দিকে তাকিয়ে কথাটা বলে উঠল মৌ। উজান তখন হাতে কলম নিয়ে অত্যন্ত মনোযোগ দিয়ে ফিজিক্সের একটা ম্যাথ মৌকে বোঝাচ্ছিল। মৌয়ের মুখ থেকে এমন অসময়ে রোমান্টিক বাণী শুনে উজান নিজের হাতের কলমটা টেবিলের উপর খটাস করে রাখলো। তারপর চোখ দুটো বড় বড় করে কড়া গলায় ধমকে উঠল। থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ভেঙে দেব বেয়াদব মেয়ে। দিন দিন ফাজিল হয়ে যাচ্ছ। পড়ার সময় এইসব আজাইরা ফালতু কথা তোমার ওই পুচকে মাথায় আসে কি করে? হ্যাঁ, চুপচাপ যে ম্যাথটা করাচ্ছি ওটাতে মনোযোগ দাও। উজানের এমন রাগান্বিত ধমক খেয়ে মৌ নিজের মুখটা বেলুনের মতো চট করে চুপসে নিল। পড়াশোনা জিনিসটা তার ছোটবেলা থেকেই বরাবরই চরম অপছন্দের। সে তো মনে মনে ভেবেছিল যখন বিয়েটা হয়ে গেছে তখন অন্তত এই খাতা কলমের অত্যাচার থেকে চিরকালের মতো মুক্তি পাবে। কিন্তু এখন তো দেখছে পুরো উল্টো। খুদ বরের কাছে প্রতিদিন রাতে তাকে টিউশনি পড়তে হচ্ছে। উজান প্রায় ঘন্টাখানেক ধরে মুখে একটা মাত্র ম্যাথ বোঝানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু এই অবুঝ মেয়েটার মাথায় ফিজিক্সের সূত্র যেন কিছুতেই ঢুকতে চাইছে না। এই নিয়ে উজান যতবার বকাঝকা করছে মৌ ততবারই উল্টো কোনো না কোনো কথা বলে উজানকে আরও রাগিয়ে তুলছে। মৌ এবার নিজের একটা ফর্সা গাল উজানের দিকে বাড়ি দিয়ে সবকটা দাঁত খেলে হেসে বলল, এই যে থাপ্পড় দিতে চাইলেন না, দেন থাপ্পড়। তবে আমার একটা শর্ত আছে। থাপ্পড় দেওয়ার পর কিন্তু আমাকে জড়িয়ে ধরে ভালোবাসি বলতে হবে। উজান নিজের কপালে হাত দিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। সে গলার স্বর কিছুটা নরম করে বলল, প্লিজ পিচ্ছি, আর ফাজলামো না করে একটুখানি পড়াশোনা নিয়ে সিরিয়াস হতো। তোমার সামনে পরীক্ষা, এমন অবস্থা হলে ভালো রেজাল্ট তো দূর, তুমি পরীক্ষায় টেনে টুনে পাশ করতে পারবে কিনা তা নিয়েই আমার ঘোর সন্দেহ আছে। মৌ নিজের ঠোঁট উল্টে বলল, আমার কোনো দরকার নেই পরীক্ষায় পাশ করার। 2 দিন পর আপনার বাচ্চার মা হয়ে আপনার ঘর সংসার আর বাচ্চা কাচ্চা সামলে তাদের ঠিকমতো মানুষ করতে পারলেই আমার জীবন ধন্য। ফিজিক্সের সূত্র দিয়ে আমার কি হবে শুনি? মৌয়ের মুখে এতটুকু বয়সে সরাসরি বাচ্চা কাচ্চা মানুষ করার কথা শুনে উজান এবার চরম বিষম খেল। সে নিজের চোখ রাঙিয়ে টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে যায়। দাঁড়াও ফাজিল মেয়ে, তোমাকে আজ আমি মজা দেখাচ্ছি। কিন্তু উজান কিছু করার জন্য এগিয়ে আসার আগে মুখ খিলখিল করে হেসে টেবিল ছেড়ে এক লাফে উঠে দাঁড়ালো। সে নিজের ওড়নাটা সামনে নিয়ে হুট করেই রুমের দরজার দিকে এক দৌড় দিল। উজান তড়িঘড়ি করে বিছানার পাশ থেকে চিৎকার করে উঠল, এই পিচ্ছি, দৌড়িও না, পড়ে গিয়ে ব্যথা পাবে। সত্যি সত্যি বলছি, দাঁড়াও। মৌ উজানের সে উপকারী বারণ নিজের কানে তুলল না। সে জেন হাসতে হাসতে দরজার কাছাকাছি পৌঁছালো, অমনি ঠাস করে শক্ত মেঝের উপর আছাড় খেয়ে পড়ে গেল। উজান আর এক সেকেন্ডও দেরি না করে ঝড়ের গতিতে এগিয়ে গেল। মৌ মেঝেতে পড়ে গিয়ে বুকার মতো ফ্যালফ্যাল করে উজানের মুখের দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবলো, ইস, কেন যে এই খিটখিটে মানুষটার কথা শুনতে গেল না। এখন তো সত্যি খুব ব্যথা পেল। উজান কোনো কথা না বলে অত্যন্ত সাবধানে নিজের দুহাত দিয়ে মুখে পাজা করে তুলে নিল। তারপর ধীর পায়ে এনে বিছানার উপর বসিয়ে দিল। সে নিজের দাঁতে দাঁত চেপে রাগটা নিয়ন্ত্রণ করে নিল। আমার কথা শুনো না কেন বলো তো? এত তেরামি কে করে শুনি? নারী এমন একটা শব্দ যার শুরুই হয়েছে না দিয়ে। তারপরেও কিভাবে আশা করেন যে আপনাদের কথা আমরা অক্ষরে অক্ষরে শুনবো? কথাটা বলে মৌ নিজের সব কষ্ট ভুলে আবারও ফিক করে হেসে দিল। উজান তার দিকে এক তীব্র রাগী চ্যামড়া দৃষ্টি নিক্ষেপ করতে সে চট করে নিজের মুখে হাত দিয়ে চুপ হয়ে গেল। মৌ এবার খানিকটা উজানের দিকে ঝুঁকে সে চোখ টিপে ফিসফিস করে জিজ্ঞেস করলো, রাগ করলেন? আস্ত একটা নির্লজ্জ মেয়ে তুমি। এত বড় আছাড় খেয়ে ব্যথা পেলে, অথচ এখনও বসে বসে দাঁত কেলাচ্ছ। সারাদিন ফোন দেখে যত সব আজগুবি আর তেরা বেঁকা কথা শেখা হয়, তাই না? আজ থেকে তোমার ফোন হাতে নেওয়া সম্পূর্ণ ব্যান্ড। উজান করার সুরে বলল। মৌ এবার উজানের শার্টের কলারটা আলতো করে টেনে ধরে আদুরে গলায় বলল, লাভ ইউ শাশুড়ি হ্যান্ডসাম ছেলে। উজান এবার নিজের দুই হাত দিয়ে মাথা চেপে ধরে বিছানার কোণে বসে পড়ল।
এই মেয়েটাকে কোনো ব্যাকরণ বা ফিজিক্সের সূত্র দিয়ে সামলানো তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। সে ময়ের এই মিষ্টি যন্ত্রণাদায়ক অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঘর থেকে উঠে দাঁড়ালো। আর এক মুহূর্ত দাঁড়ালো না, সে দ্রুত পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। রাত তখন অনেক গভীর, পুরো চৌধুরী বাড়ি এখন নিস্তব্ধতায় ডুবে আছে। ওজান রুম থেকে বেরিয়ে নিজের ভেতরে অস্থিরতা কমাতে ধীর পায়ে বাড়ির পেছনে থাকা সেই পুরনো পুকুর পাড়ের দিকে এগিয়ে এলো। এই জায়গাটা একসময় বিশেষ করে তার স্কুল কলেজ লাইফে ভীষণ প্রিয় ছিল। একা একা বসে চা দেখা আর ডায়েরি লেখার এক মস্ত বড় আশ্রয় ছিল এই পুকুর পাড়। তবে 14 বছর আগে সেই কাল রাতের পর থেকে এখানে আর তেমন একটা আশা হয় না তার। উজান যখন পুকুর পাড়ের ঘাটে গিয়ে দাঁড়িয়ে এক দীর্ঘশ্বাস ফেললো, ঠিক তখনই তার মনে হলো পেছনে ছায়ার মতো কেউ একজন দাঁড়িয়ে আছে। সে সাথে সাথে সজোরেই পেছন ফিরে তাকালো, দেখলো মো ঠিক চুরের মতো পা টিপে টিপে তার পিছু পিছু এত দূর চলে এসেছে। তাকে ওভাবে দেখে উজান নিজের জায়গায় স্থবির হয়ে গেল। সে নিজের 2 হাত বুকের উপরে আড়াআড়ি ভাবে বেঁধে জোড়া ভ্রু কুঁচকে অত্যন্ত গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, প্রবলেম কি তোমার? তুমি মাঝরাতে এভাবে চোরের মতো আমার পিছু পিছু আসার মানে কি? একটু আগে মাত্র আছাড় খেয়ে ব্যথা পেয়েও তোমার কি একটু শিক্ষা হয়নি? মধির পায়ে হেঁটে সে উজানের একদম সামনে দাঁড়ালো। সে নিজের পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে একটু উঁচু হয়ে উজানের মুখের কাছাকাছি নিজের মুখটা নিয়ে গেল। তারপর একগাল হাসি ফুটিয়ে আওড়ালো, ও, আমার দুলহা যান যেখানে, ওনার ওই পুচকে বউটাও ঠিক ওনার পিছু পিছু সেখানে আসবে। ফাজলামো করো না পিচ্ছি, অনেক রাত হয়েছে, এখনই রুমে যাও। যাব না। কি করবেন আপনি শুনি? দেখো পিচ্ছি, আমার মাথাটা অলরেডি গরম হয়ে আছে, দয়া করে আমার রাগটা আর বাড়িও না, যাও এখান থেকে। তোমার এই সারা দিনের যন্ত্রণা আর পাগলামি আমি আর নিতে পারছি না। উজান কথাটি কিছুটা চড়া সুরে বলতেই মোয়ের মুখের সে চপল হাসিটা এক নিমিষে মিলিয়ে গেল। সে অত্যন্ত করুণ ও অসহায় চোখে উজানের চোখের দিকে তাকিয়ে ভাঙা গলায় জিজ্ঞেস করলো, আমি কি আপনাকে শুধু সারাদিন যন্ত্রণায় দিই? আপনাকে একটু ভালোবাসি না? মোয়ের ওই বুক ভাঙা অসহায় স্বরের আকুল প্রশ্নটা উজানের কানে কোনো এক তীব্র বজ্রপাতের মতো কি বাজতে লাগলো। সে খুব ভালো করে টের পাচ্ছে তার এই রুক্ষ আর কঠিন কথায় মেয়েটা বড্ড বেশি কষ্ট পেয়েছে। কিন্তু উজানের নিজেরও তো আজ কিছু করার নেই। যে মেয়েটাকে সে নিজের মনের ভেতর থেকে ভালোবাসতে পারছে না, যাকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে এখনো মেনে নিতে পারছে না, তাকে মিথ্যে মায়ার জালে জড়িয়ে নিজের দিকে টেনে এনে ভবিষ্যতে আরো গভীর কোনো আঘাত দিতে চায় না সে। আর ঠিক সেই কারণেই সে মোয়ের সাথে সবসময় এমন রুড আর রুক্ষ বিহেভিয়ার করে। কিন্তু এই অবুঝ মেয়েটা তো সেই গভীর সমীকরণ বুঝে না। পূজা নিজের মনের সমস্ত আবেগ পাথর চাপা দিয়ে মোয়ের ছল ছল চোখের দিকে তাকিয়ে অত্যন্ত শীতল ও দৃঢ় গলায় বলে উঠল, কিন্তু আমার তোমার এই সস্তা ভালোবাসার বিন্দু মাত্র প্রয়োজন নেই। উজান চৌধুরীর লাইফে আজ শুধু তুমি কেন, কোনো নারীর কোনো জায়গার প্রয়োজন নেই। এই উজান চৌধুরী নিজের অতীতে একাই বাঁচতে শিখেছে আর চিরকাল একাই বাঁচতে পারে। তার লাইফে কোনো মানুষের সান্নিধ্যের প্রয়োজন নেই, আর না আছে কারো ভালোবাসার দরকার। আমি এই ভালোবাসার শব্দটাকে পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করি। এই একটা মাত্র মিথ্যা শব্দ একসময় আমার পুরো লাইফটা তছনছ করে ধ্বংস করে দিয়েছিল। আমি আমার জীবনে আর দ্বিতীয়বার একই ধ্বংসলীলা দেখতে চাই না। সো প্লিজ আমাকে আমার মতো একটু একা থাকতে দাও, আমি তোমায় রিকোয়েস্ট করছি। উজানের মুখ থেকে ঘৃণা আর একলা থাকার ওই নিষ্ঠুর দাবি শোনা মাত্রই মোয়ের চোখের বাঁধ ভেঙে গেল। তার দু চোখ দিয়ে অজস্র অশ্রুধারা গাল বেয়ে টপটপ করে নিচে গড়িয়ে পড়তে লাগলো। সে এক পা এগিয়ে সে উজানের ফ্ল্যাটের বুকটা খামচে ধরে অত্যন্ত ব্যাকুল ও কাঁদতে কাঁদতে ডুকরে উঠল। কিন্তু আমার যে আপনাকে চাই প্রফেসর সাহেব, শুধুই আপনাকে চাই আমার এই জীবনে। আমি সারা জীবন আপনার ওই শক্ত বুকটার আলিঙ্গনে আবদ্ধ থেকে নিজের শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করতে চাই। আপনার এই পাথরে মনের ভালোবাসায় আমি নিজেকে রাঙাতে চাই। এই মৌ চৌধুরী নামটা শুধুমাত্র উজান চৌধুরী নামক মানুষটাতেই পরিপূর্ণ হতে চাই। আমি আপনাকে ছাড়া আর কিচ্ছু বুঝি না। কথাগুলো বলতে বলতে মৌ কান্নায় ভেঙে পড়ল। সে যে এই নিষ্ঠুর মানুষটার একটুখানি ভালোবাসার জন্য বড্ড বেশি কাঙ্গাল। তাকে ঘিরে তো সে নিজের জীবনের সবটুকু সুন্দর স্বপ্ন বনে ফেলেছে, একটা সুখের সংসার গড়ে তুলতে চেয়েছে। ঠিক তখনই উজান ময়ের খুব কাছাকাছি ঝুঁকে এলো। উজান নিজের কণ্ঠ গম্ভীর করে অত্যন্ত কর্কশ কণ্ঠে আওড়ালো, শোনো মেয়ে, তুমি নিজের মনে মনে যেটা চাও
বা যে স্বপ্ন দেখছো তা উজান চৌধুরীর এই জীবনে কোনো দিনও পসিবল নয়। বিগত কয়েকটা দিন তোমার সাথে একটু ভালো বিহেভিয়ার করেছি বা চকলেট এনে দিয়েছি, মানে এই নয় যে আমার এই শক্ত মনে তোমার জন্য কোনো গভীর ফিলিংস বা ভালোবাসা কাজ করে। ওটা শুধুমাত্র আমার দায়িত্ববোধ ছিল, অন্য কিছু নয়। এই উজান চৌধুরী দেখিয়ে দেবে সে কোনো নারীর মায়া বা ভালোবাসা ছাড়াও চিরকাল একাই বেঁচে থাকতে পারে। সো নিজের এই মায়া দয়া করে অন্য কোথাও গিয়ে দেখাও। উজানের এই চরম শেষ বাক্যটি ময়ের বুকের তীরের মতো এসে বিঁধল। ময়ের হাত পায়ের সমস্ত শক্তি যেন নিমেষেই হারিয়ে গেল। বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় ধরফট করে উঠল। চোখ দুটো থেকে অনবরত নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। সে তো নিজের মুখ ফুটে আগেই বলেছিল সে বড় অভাগী, বড় বেশি ভালোবাসার কাঙ্গাল সে। তবু কেন প্রতিদিন এই একটি মানুষের দেওয়া কথার তীব্র আঘাতে তাকে এভাবে তিল তিল করে পড়তে হয়? দুনিয়ার সব কষ্ট সে মুখ বুঝে সহ্য করতে পারলেও এই একটি মানুষের দেওয়া সামান্যতম অবহেলাও যে তার সহ্য ক্ষমতার বাইরে। ভীষণ ভালোবাসে সেই পাথুরে মনের মানুষটাকে। তাকে ঘিরেই তো নিজের মনের গহনে একটা পরিপূর্ণ ঘর বাঁধার রঙিন স্বপ্ন বলেছে সে। অনন্তকাল শুধু তাকে ভালোবেসে যেতে চায়, কিন্তু তার এই পবিত্র স্বপ্ন কি কোনোদিনও পূর্ণ হবে না? সে কি কোনোদিনও ঠাঁই পাবে না প্রফেসর উজান চৌধুরীর হৃদয়ের মণিকোঠায়? উজান আর একটি সেকেন্ডও সেখানে দাঁড়ালো না, নিজের নিষ্ঠুর গন্তব্যের দিকে পা বাড়িয়ে অন্ধকারের মাঝেই হারিয়ে গেল। মো পূর্বের ন্যায় নিথর পাথরের মতোই নিস্পন্দন হয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। কিন্তু পরক্ষণেই এক তীব্র যন্ত্রণায় তার বুকটা মুচড়তে উঠল। যন্ত্রণার তীব্র ব্যাগ সহ্য করতে না পেরে সে ওখানে শক্ত মেঝের উপর লুটিয়ে পড়ল। বুকটা যেন ফেটে যাচ্ছে তার। অথচ ময়ের ওভাবে মাটিতে লুটিয়ে পড়ে যাওয়ার পরেও ও যেন একবারের জন্য পেছন ফিরে তাকালো না। কত শত রঙিন স্বপ্ন বুনেছিল মৌ, অথচ সেই স্বপ্নের প্রাসাদ যেন আজ এক নিমেষে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে মেঝেতে বসে চাতক পাখির মতো তৃষ্ণার্ত চোখে উজানে চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। ভালোবাসার দহন বুঝি এমনই ভয়ানক। সে আজ বুঝতে পারছে লোকটার এই সামান্য রুক্ষ কথাতেই তার বুকটা এভাবে ভেঙে যাচ্ছে। অথচ 14 বছর আগে যখন শিরিন ওনাকে ধোঁকা দিয়েছিল তখন ওনার ঠিক কতটা কষ্ট হয়েছিল, কতটা যন্ত্রণার পাহাড় বুকে চেপে মানুষটা আজও বেঁচে আছে। কিছুক্ষণ পর মো নিজের চোখের জলটুকু মুছে অত্যন্ত ক্লান্ত ও ধীর পায়ে নিজের রুমের দিকে হেঁটে গেল। নিস্তেজ ও অবশ শরীরটা বিছানার এক কোণে এলিয়ে দিল সে। তবে প্রতিদিনের মতো আজ আর সে উজানের ব্যবহৃত বালিশটার দিকে হাত বাড়ালো না। মানুষটাকে জোরে ধরে ঘুমানোর সেই চিরচেনা অভ্যাসটা আজ সে জোর করে চেপে রাখলো। আজ থেকে সে একাই ঘুমানোর অভ্যাস করবে, কিন্তু এই কঠিন চেষ্টায় সে কতটুকু সফল হবে তা কেবল উপরওয়ালাই জানেন। যে মানুষটা তার সামান্য ছোঁয়াতেই বিরক্ত হয় তাকে অন্তত মো আর নিজের থেকে যেচে জ্বালাতন করতে যাবে না। প্রায় ঘন্টাখানেক পর উজান অত্যন্ত শান্ত পায়ে রুমে প্রবেশ করলো। ভেতরে ঢোকা মাত্রই এক অদ্ভুত থমথমে শূন্যতা এসে গ্রাস করলো তাকে। প্রতিদিন রুমে ঢুকলেই যে মেয়েটা প্রজাপতির মতো ডানা মিলে তার চারপাশটা মুখরিত করে রাখত, আজ সে বড় নিশ্চুপ। উজানকে একটু হার্ট করার জন্যই হয়তো আজ মো রুমের সব মেইন লাইট অফ করে রেখেছে, কেবল একটা ছোট ডিম লাইট জ্বালানো। সেই ড্রিম লাইটের লাল নীল আর সবুজ আলোর মিশ্রণে পুরো রুমটা এক মায়াবী আলোয় আধারিতে আলোকিত হয়ে আছে। উজান ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। ময়ের একদম পাশে বসে তার শান্ত ঘুমন্ত মুখখানির দিকে তাকিয়ে আনমনে ফিসফিসে বলে উঠল, আই অ্যাম রিয়েলি সরি মিসেস চৌধুরী, আপনাকে আমি হার্ট করতে চাই না, তবে আমাকে নিয়ে আপনার ঘর বাঁধার স্বপ্ন যে আমি পূরণ করতে পারবো। সারা জীবন আমি আপনাকে আগলে রাখবো, কথা দিলাম, তবে ভালোবাসতে পারবো না। উজান খেয়াল করলো অতিরিক্ত কান্নার ফলে ময়ের চোখ মুখ একদম ফুলে লাল হয়ে আছে, এমনকি সে পায়েও। তার বড় মায়া হলো। সে ড্রয়ার থেকে একটা পেন কিলার স্প্রে নিয়ে ময়ের সে ব্যথাপ্রাপ্ত পায়ে আলতো করে স্প্রে করে দিল এবং নিজের দুহাত দিয়ে পরম যত্নে মালিশ করে দিতে লাগলো। সে নিজের এই ছন্ন ছাড়া ও অভিশপ্ত জীবনে কোনো নারীকে জড়াবে না বলেই তো দীর্ঘ এতগুলো বছর নিজের মাতৃভূমিতে পা রাখেনি। কোনোদিন কোনো নারীকে আপন করতে পারবে না বলেই সে বিয়ের মতো পবিত্র শব্দটাকেও সারা জীবন এড়িয়ে চলেছে। অথচ আজ পরিবারের নেওয়া একটা ভুলের কারণে এই নিষ্পাপ পুচকে মেয়েটাকে তার পাশে সে কত না কষ্ট পেতে হচ্ছে।
উজান মানিশ শেষ করে মুয়ের মুখের দিকে তাকানোর জন্য যে না একটু কাছে এগিয়ে গেল, আর ঠিক তখনই ঘুমের ঘুরে সজোরে নিজের পা চালিয়ে উজানের বুক বরাবর এক মস্ত বড় লাথি বসিয়ে দিল মৌ। উজান সামলাতে না পেরে একদম ছিটকে ব্যাগ থেকে নিচের মেঝেতে ধপাস করে পড়ে গেল। মেঝেতে পড়ে গিয়েও কিন্তু উজান একটু রাগ করলো না, বরং নিজের বুকের উপর হাত রেখে আনমনে হেসে উঠল। এটা তো তার এই পিচ্ছি বিড়াল বাচ্চা রোজকারের কাণ্ড। ঘুমের ঘুরে প্রতিদিন রাতে তাকে বউয়ের হাতের চড়ার পায়ের লাথি খেতেই হয়। তবে কপাল ভালো যে আজ পর্যন্ত সে বিছানা থেকে নিচে পড়ে যায়নি। আজই প্রথম রেকর্ড হলো। অথচ এই অবুঝ মেয়েটা নিজেই জানে না সে গভীর ঘুমের ঘুরেও তার এই গম্ভীর প্রফেসর বরটাকে কতটা ভালোবাসায় আর অত্যাচারে জ্বালাতন করে রাখে। অবশ্য এতে উজান বিন্দু মাত্র বিরক্ত হয় না, বরং এক অদ্ভুত সুখানুভূতি তার ভেতরে কাজ করে। উজান মেঝে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর আবারও বিছানায় এগিয়ে গিয়ে অত্যন্ত সাবধানে মুয়ের নরম কোমরটা নিজের শক্ত দু হাতে আঁকড়ে ধরলো এবং এক হ্যাচকা টানে তাকে নিজের চওড়া বুকের মাঝে জড়িয়ে নিল। উজানের সেই পরিচিত উষ্ণ ছোঁয়া পাওয়া মাত্রই মুখ ঘুমের ঘুরে এক তৃপ্তির নিঃশ্বাস ফেলে কোনো এক অবুঝ পাখির বাচ্চার মতো উজানের বুকের ভেতর নিজের পরম সুখ খুঁজে নিয়ে শান্ত হয়ে গেল। পরের দিন সকাল, উজান নিজের কালো বাইকটা নিয়ে জেনা ভার্সিটির মেইন গেট দিয়ে ভেতরে ঢুকলো। অমনি ক্যাম্পাসের সাধারণ স্টুডেন্ট থেকে শুরু করে লেডি টিচাররা পর্যন্ত সবাই হা করে তার দিকেই তাকিয়ে রইল। করিডোরের এক কোণে দাঁড়িয়ে আড়াল থেকে উজানের এই রাজকীয় এন্ট্রি আর মেয়েদের ওই হা করে তাকিয়ে থাকা পাহারা দিচ্ছিল মৌ। মুখে সে কাল রাতে বলেছিল বটে যে উজানকে আর বিরক্ত করবে না, কিন্তু এই পাগল মানুষটাকে চোখের আড়াল করে রাখা কি আর তার পক্ষে সম্ভব? সকালবেলা ঘুম থেকে ওঠার পরও সে উজানকে ইচ্ছে মতো জ্বালিয়ে এসেছে, আর এখন আবার এখানে চুরের মতো লুকিয়ে পাহারা দিচ্ছে। ময়ের মতে বাইরের এই ডাইনি মেয়েগুলোর অনেকগুলো চোখ আর হ্যান্ডসাম বরের উপর লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু এই মিসেস উজান চৌধুরী বেঁচে থাকতে এইসব অন্য মেয়েদের ডাল গলতে সে কিছুতেই দেবে না। উজান বাইকটা পার্কিং এ রেখে নিজের পার্সোনাল কেবিনের দিকে যেই না পা বাড়াবে, ঠিক তখনই ঝড়ের গতিতে সে তার সামনে পথ আগলে দাঁড়ালো শিরিন। শিরিনও আসলে এই একই কলেজে নতুন জয়েন করা ম্যাম। অবশ্য এই স্বনামধন্য কলেজে তার জয়েন করার একমাত্র প্রধান কারণই হলো উজান চৌধুরী। উজানকে যে কোনো মূল্যে নিজের জীবনে ফিরে পাওয়ার এক নতুন কুৎসিত উপায় এটি। শিরিন আজ একটা জমকালো লাল রঙের শাড়ি পরে চওড়া মেকআপ নিয়ে একদম সেজে বুঝে উজানের সামনে এসে দাঁড়ালো। উজান ধীর পায়ে হেঁটে আসছিল, কিন্তু শিরিনকে সামনে দেখা মাত্রই সে তার দিকে এক পলক না তাকিয়ে সোজা তাকে পাশ কাটিয়ে চলে গেল। পুরো করিডোরে বেশ কয়েকজন স্টুডেন্ট আর স্টাফ তাদের দিকে তাকিয়েছিল, ফলে সবার সামনে এমন উপেক্ষায় চরম অপমান বোধ করলো শিরিন। সে ডাকে ক্ষোভে আর দুঃখে আবারও তড়িৎ গতিতে উজানের পিছু নিল এবং সোজা তার পার্সোনাল কেবিনে গিয়ে পৌঁছল। উজান নিজের কেবিনে ঢুকে সবেমাত্রই চেয়ারে হেলান দিয়ে বসেছিল, ঠিক তখনই অনুমতি ছাড়া ধরফর করে রুমে আগমন ঘটল শিরিনের। তাকে ভিতরে ঢুকতে দেখা মাত্রই উজানের জোড়া ভ্রু কুঁচকে কপাল চওড়া হয়ে গেল। সে নিজের চোখের সানগ্লাসটা টেবিলের উপর রেখে রাগান্বিত দৃষ্টিতে বাঘের মতো গর্জন তুলে চেঁচিয়ে উঠল, এই কালনাগিনী, তুই কার পারমিশন নিয়ে আমার পার্সোনাল কেবিনে ঢুকেছিস? হ্যাঁ, তোকে কি আমি এখানে আসার কোনো রাইট দিয়েছি? জাস্ট গেট আউট। শিরিন উজানের এমন রুক্ষ ব্যবহারে বিন্দু মাত্র দমে না গিয়ে উল্টো নিজের ওড়নাটা ঠিক করে বলল, জাস্ট শাট আপ উজান। তুমি সবসময় আমার সাথে এমন মিসবিহেভ কেন করো বলো তো? আমি মানলাম 14 বছর আগে তোমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য তুমি বড্ড কষ্ট পেয়েছিলে, তাই বলে আজ এত বছর পরও তুমি আমার সাথে রোজ এমন থার্ড ক্লাস ব্যবহার করবে? উজান নিজের চেয়ার ছেড়ে বিদ্যুৎ গতিতে টেবিলের ওপাশে এসে দাঁড়িয়ে কড়া গলায় ধমকে উঠল, ইউ জাস্ট শাট আপ শিরিন। তোর মতো একটা চরিত্রহীন আর খচ্চর মেয়ে চলে যাওয়ার জন্য উজান চৌধুরী নিজের লাইফে কোনো দিন 1 সেকেন্ডের জন্যেও কষ্ট পাইনি, মনে রাখিস। সো বেশি নাটক না করে এখনই আমার কেবিন থেকে দূর হ। জাস্ট গেট আউট ফ্রম হেয়ার। কিন্তু উজানের এই সিংহস্বরূপ রাগী কণ্ঠস্বরে শিরিনের মাঝে কোনো ভ্রুক্ষেপ হলো না। সে নিজের জায়গায় নির্লজ্জের মতো দাঁড়িয়ে রইল। হঠাৎ করে সে আরো এক পা এগিয়ে গিয়ে উজানের একদম গা ঘেঁষে দাঁড়ালো। এত রেখে যাচ্ছ কেন বেবি? আমি তো তোমায় আজও ঠিক আগের মতোই ভালোবাসি। চলো না অতীত বলে আমরা দুজনে আবারও নতুন করে সবকিছু শুরু করি।
ভালোবাসি আর নতুন করে শুরু করার ওই নির্লজ্জ প্রস্তাব শোনা মাত্র ইউজনের মাথার রগ দপদপ করে উঠল। সে আর এক মুহূর্ত নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে নিজের এক হাত দিয়ে শিরিনের গলা শক্ত করে চেপে ধরে তাকে দেয়ালের সাথে জড়িয়ে ধরল উজান। নিজের দাঁতে দাঁত পিষে চোখ দুটো লাল করে কটমট স্বরে বলল, ওই কাল নাগিনী ভালোবাসি ওয়ার্ডটা যদি তোর এই অপবিত্র মুখ দিয়ে আর একটাবারও রিপিট করিস তবে তোকে আমি এখানেই খুন করে মাটিতে পুঁতে ফেলবো। আর তুই কি বললি, সব কিছু নতুন করে শুরু করবি? লাইক সিরিয়াসলি? তোর কি মনে হয় প্রফেসর উজান চৌধুরীর তোর মতো একটা অন্যের ফেলে দেওয়া সেকেন্ড হ্যান্ড জিনিসের প্রতি বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট বা রুচি আছে? উজান শিরিনের মুখের একদম কাছে নিজের মুখটা নিয়ে তীব্র উপহাসের সুরে আবারও আওড়ালো, যেখানে আমার নিজের ঘরে অলরেডি একটা লাল টুকটুকে আসমানের ডানা কাটা পরীর মতো পবিত্র বউ রাজত্ব করছে, সেখানে আমি তোর মতো একটা থার্ড ক্লাস আর সস্তা মেয়ের দিকে চোখ তুলে তাকাবো? এটা তুই তোর ওই গোবর ভরা মাথায় ভাবলি কিভাবে শুনি? শিরিন উজানের ওই লোহার মতো শক্ত হাতের খাঁচায় আটকে গিয়ে দম বন্ধ হওয়ার উপক্রম হলো। সে নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে ছটফট করতে লাগলো। উজান তাকে এক ঝটকায় দূরে ছুঁড়ে মারলে সে মেঝেতে পড়ে গিয়ে কোনো মতে নিজের গলা চেপে ধরে কাশতে লাগলো। হঠাৎ করে উজানের মুখ থেকে নিজের ঘরের বউ আর আসমানের পরীর কথা শোনা মাত্রই শিরিন আকাশ থেকে পড়ার মতো তীব্র চমকে সোজা হয়ে তাকালো। উজান চৌধুরী বিয়ে করেছে, অথচ সে নিজেই এই খবর জানে না। সে বড় বড় চোখ করে জিজ্ঞেস করলো, বউ মানে? তুমি বিয়ে করেছো উজান? কবে, কখন, কাকে বিয়ে করলে তুমি? উজান নিজের ঠোঁটের কোণে এক চরম বিজয়ের হাসি ঝুলালো। সে প্যান্টের পকেটে দুই হাত গুজে পা ফেলে আবারও নিজের সেই ঘূর্ণায়মান চেয়ারটায় গিয়ে বসলো। তারপর নিজের ব্ল্যাক সানগ্লাসটা স্টাইল করে চোখে পড়তে পড়তে ঘড়ির দিকে তাকিয়ে জবাব দিল, আজ থেকে ঠিক 21 দিন 17 ঘন্টা 34 মিনিট এবং 11 সেকেন্ড আগে। আর উজান চৌধুরী কোনো থার্ড ক্লাস মেয়েকে নয়, একটা কিউট বিড়ালের বাচ্চার মতো পুচকে পরীকে নিজের বউ বানিয়েছে। সো স্টে অ্যাওয়ে ফ্রম মি মিস শিরিন, নয়তো পরের বার শুধু গলা টেপাতে শেষ হবে না। মাইন্ড ইট। কি বিয়ে করেছো মানে? আমি মানি না তোমার এই বিয়ে। উজান তোমার বউ শুধু আমি হব, আর কেউ নয়। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। উজান খানিকটা সামনের দিকে ঝুঁকে সে বাঁকা হাসি ফুটিয়ে আওড়ালো, প্রফেসর উজান চৌধুরী একবার ইউজ করা টিস্যু কখনো দ্বিতীয়বার ইউজ করে না। তোর মতো থার্ড ক্লাস মেয়েকে তো কোনো জন্মেও নয়। উজান চৌধুরীর লাইফে অলরেডি একটা পরী রাজত্ব করছে, সেখানে তোর মতো মেয়ের নোংরা ছায়া তো ভুলেও আর আমার উপর পড়বে না। এরপরও যদি নেক্সট টাইম তুই আমাকে বা আমার পার্সোনাল লাইফে কোনো রকম ডিস্টার্ব করতে আসিস, তবে আমার ওই বিড়ালের বাচ্চাকে তোর পেছনে লেলিয়ে দেব। উজান চৌধুরীর হাত থেকে হয়তো তুই কোনো মতে বেঁচে ফিরতে পারিস, কিন্তু মিসেস উজান চৌধুরীর হাত থেকে তোর ছাড়া পাওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। মাইন্ড ইট। কথাটা শেষ করে উজান আর কোনো সুযোগ না দিয়ে শিরিনকে এক প্রকার ধাক্কা দিয়ে নিজের কেবিন থেকে বের করে দিল। তারপর ধীর পায়ে সে নিজের ঘূর্ণায়মান চেয়ারটায় আরাম করে বসলো। নিজের দুই চোখ বন্ধ করে এক স্বস্তির দীর্ঘশ্বাস ফেললো সে। হতপর ঠোঁটের কোণে এক চিলতে মৃদু হাসি ফুটিয়ে শান্ত স্বরে আওড়ালো, পিচ্ছি, এদিকে এসো। কিন্তু কেবিনের ভেতরে থেকে কোনো সারা শব্দ এলো না। উজান আগের মতোই চোখ বন্ধ রাখা অবস্থাতেই এবার গলার স্বর কিছুটা গম্ভীর করে বলে উঠল, কি হলো? পুচকে বিড়ালের বাচ্চা নিজে থেকে লক্ষ্মী মেয়ের মতো সামনে আসবে, নাকি আমি নিজে গিয়ে টেনে নিয়ে আসবো? করার নির্দেশ শোনা মাত্রই কেবিনের এক কোণে থাকা বড় পর্দার আড়াল থেকে গুটি গুটি পায়ে ভেজা বিড়ালের মতো বের হয়ে এলো মৌ। তার ড্যাব ড্যাব করা বড় বড় চোখ দুটোতে তখন এক আকাশ বিস্ময় আর কৌতূহল। সে উজান এই কেবিনে আসার অনেক আগে এখানে এসে লুকিয়েছিল, অথচ মানুষটা চোখ বন্ধ রেখে তাকে এক নজর না দেখে একদম নিখুঁতভাবে বুঝে ফেললো মৌ এখানেই আছে। উজান এবার নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে মৌয়ের সামনে গিয়ে এক ঝটকায় মৌকে দু হাতে উঁচু করে তার সামনে থাকা বড় টেবিলটার উপর বসিয়ে দিল। তারপর সে নিজে আবারও নিজের চেয়ারটায় গিয়ে আরাম করে বসলো।
মো তখনও উজানের এই জাদুকরি কাণ্ডের দিকে পুরো হা করে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে উজান শব্দহীন হাসলো। মো এবার অত্যন্ত মিনমিন স্বরে জিজ্ঞেস করলো, আচ্ছা প্রফেসর সাহেব, আপনি কিভাবে বুঝলেন যে আমি ওই পর্দার আড়ালে লুকিয়ে আছি? তুমি যে শুধু এখানে লুকিয়ে রয়েছ উজান চৌধুরী কেবল ততটুকুই জানে না। তুমি যদি আমার নজর থেকে 10 মাইল দূরেও থাকো না কেন, তবুও কোনো রকম দ্বিধা ছাড়াই উজান চৌধুরী বলে দিতে পারবে তার এই পুচকে বউটা সেখানে বসে বসে কি ফাইজলামো করছে। মো এবার উজানের চোখের দিকে নিজের গভীর দৃষ্টি স্থির করলো। অত্যন্ত আকুল ও নরম সুরে প্রশ্ন করলো, প্রফেসর সাহেব, আপনি তো আমায় একটুও ভালোবাসেন না, তাহলে কেন আমার প্রতিটা আগমন আপনি আগে থেকেই টের পেয়ে যান? কেন আমাকে সব সময় আগলে রাখেন? কেন আমার কষ্টে আপনিও কষ্ট পান? মোয়ের মুখে ভালোবাসার ওই অবুঝ প্রশ্নটা শোনা মাত্রই উজানের মুখে সে চতুর হাসি এক নিমিষে উধাও হয়ে গেল। সে গম্ভীর গলায় মনে করে দিল, গতকাল রাতের কথাগুলো এত তাড়াতাড়ি ভুলে গেলেন মিসেস চৌধুরী? কথাটা বলা মাত্রই মোয়ের ফর্সা মুখটা আবারও এক নিমিষে বেলুনের মতো চুপসে গেল। ঠিক তখনই কাল রাতের উজানের সে নিষ্ঠুর ও পাথুরে কথাগুলো তার কানের কাছে কুম্ভকর্ণের মতো বিকট শব্দে বাজতে লাগলো। তার বুকের ভেতরটা আবারও অভিমানে ভারী হয়ে উঠল। মৌকে ওভাবে চুপ হয়ে যেতে দেখে উজান নিজের হাত ঘড়ির দিকে তাকালো। তারপর গম্ভীর গলায় করার নির্দেশ দিয়ে বলল, বিকেলে বান্ধবীদের সাথে বাইরে ফুচকা খাওয়ার যে প্ল্যানিং করেছো ওটা এখনই ক্যান্সেল করো। আমি বাসায় ফেরার সময় নিজে তোমার জন্য ফুচকা নিয়ে যাব। আর হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আমরা যে একে অপরের হাজব্যান্ড ওয়াইফ এই সত্যিটা যেন এই কলেজের কোনো স্টুডেন্ট বা টিচার ভুলেও জানতে না পারে, বুঝতে পেরেছো? মৌ নিজের ফুলানো গালটা আরো এক কাঠি বাড়িয়ে উজানের করার নির্দেশ শুনেই বাধ্য মেয়ের মতোই শুধু আলতো করে মাথা নাড়ালো। উজান হঠাৎই উঠে দাঁড়ালো। তাকে আচমকা উঠে দাঁড়াতে দেখে মৌ টেবিল থেকে নেমে চট করে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। কিন্তু উজান কিছু বুঝে ওঠার আগেই এক তীব্র আকুলতায় মধু হাত বাড়িয়ে উজানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। উজানের শার্টের বুকটা নিজের ছোট ছোট হাতের মুঠোয় শক্ত করে খামচে ধরে অত্যন্ত কাতর ভাঙা গলায় বলে উঠল, আমাকে আপনি ভালোবাসেন না সেটা না হয় মেনেই নিলাম, কিন্তু দোহাই আপনার, কখনো এই আমিটাকে একা করে মাঝ দরিয়ায় ফেলে দিয়ে চলে যাবেন না। আপনাকে যে আমি নিজের জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসি। আপনি হীনা এই দুনিয়ায় আমার আর কোনো কিছুরই প্রয়োজন নেই। আপনার মনের ভেতরে আমার জন্য ভালোবাসা না থাকলেও চলবে, শুধু আমি আপনার বউ হয়ে আপনার নামের পাশে বেঁচে থাকতে চাই। আমার এই একটা মাত্র অধিকারটুকু প্লিজ অন্য কোনো নারীকে দিয়েন না। আমি অন্য কারোর বুকে আপনাকে কিছুতেই সহ্য করতে পারবো না, মরেই যাব আমি। উজান তীব্র চমকে উঠে ময়ূর দিকে তাকালো। হুট করে এই মেয়েটার কি হলো সে কিছুই বুঝতে পারছে না। ময়ূর এই আকুল আর্তনাদ আর হারানোর ভয় এক পলকে উজানের ভেতরের শক্ত পুরুষালী অহংকারকে যেন নাড়ি দিল। সে নিজের অজান্তেই ময়ূর পিঠের উপর আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো এবং তার মাথায় হাত রেখে অত্যন্ত ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে পিচ্চি? মৌ কোনো কথা বলল না। সে শুধু উজানের বুকে নিজের মুখটা আরো গভীরভাবেই গুজে দিল। উজান এক দীর্ঘশ্বাস ফেলে নিজের দু হাত দিয়ে ময়ের চিবুকটা আলতো করে উঁচিয়ে মুখখানা নিজের দিকে ঘুরে নিল। চোখ তুলতে দেখলো ময়ের বড় বড় দুটো চোখে অশ্রু চিকচিক করছে। মনে হচ্ছে একটু নাড়া পেলেই বুঝি শ্রাবণের ধারা নামবে। মেয়েটার চোখের এই নোনা জল উজান কোনোভাবে সহ্য করতে পারে না। কিন্তু কেন? উজান নিজের মনে এক মস্ত বড় প্রশ্নের মুখোমুখি হলো। সে তো মনে মনে মৌকে নিজের বউ হিসেবে স্বীকারই করতে চায় না। মৌ তো তার জীবনে কেবলই এক বড় দায়িত্ব আর ফ্যামিলির চাপিয়ে দেওয়া এক বন্ধন মাত্র। তাহলে কেন এই মেয়ের চোখের সামান্য দুফোঁটা জল দেখলেও তার নিজের বুকের ভেতরটা অমন তীব্র হাহাকার করে ওঠে? এটা কি শুধুই দায়িত্ববোধ, নাকি নিজের অজান্তেই এই পুচকে বিড়ালের বাচ্চার জন্য তার পাথরে মনে এক মায়ার জাল তৈরি হচ্ছে? উজান আর বেশি দূর ভাবতে পারল না। এসব গভীর অনুভূতি নিয়ে ভাবা তার নিজের তৈরি করা রুলসের বাইরে, তবু বারবার এই মেয়েটার মায়াবী মুখটাই তার মাথায় ঘুরঘুর করে। হঠাৎই নিজের ভাবনার ঘুর কাটতেই উজানের স্থির দৃষ্টি গিয়ে থামলো মোর শুকনো ও ম্লান ঠোঁট দুটোর দিকে। পিচ্চি, কথা বলছো না কেন? মুখটা অমন শুকনো দেখাচ্ছে কেন তোমার? মো এবার ছোট্ট বাচ্চাদের মতো উজানের শার্টের বুকে নিজের নাকটা ঘষে মুছে নিল। আপনাকে আমার থেকে কেউ কেড়ে নিতে চাচ্ছে। আপনি যদি আমাকে নিঃস্ব করে চলে যান তাহলে আমি বাঁচবো কিভাবে?
উজান ময়ূর মুখে এমন বুকা বুকা কথা শুনে মৃদু হাসলো। সে ময়ূর কপালে আলতো করে নিজের আঙ্গুল দিয়ে একটা টোকা দিয়ে বলল, মিসেস উজান চৌধুরীর মুখে এমন দুর্বল কথা তো একদম মানায় না। সে তো এত সহজে ভেঙে পড়ার মেয়ে নয়। আজ হঠাৎ কি হলো? আপনার এত স্বাদের প্রিয় জিনিস বাইরে থেকে কেউ এসে কেড়ে নিতে চাইলেই কি আপনি তাকে ওভাবে সহজে ছেড়ে দেবেন? প্রশ্নই আসে না। মৌ এক ঝটকায় উজানের বুক থেকে নিজেকে ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সে নিজের নাকটা উঁচিয়ে বেশ কড়া গলায় তেজ দেখিয়ে বলল, যেখানে আমি আমার একটা সামান্য সুতোও কাউকে দিব না, সেখানে আপনাকে তো অন্য কারোর সাথে শেয়ার করার প্রশ্নই ওঠে না। দেখে নিব আমি ওই ডাইনি দুটোকে। আমার বরের দিকে নজর দিলে একটার মাথার চুল টেনে একদম ছিঁড়ে কদম ফুল বানিয়ে ফেলবো। রাগে ফুঁসতে ফুঁসতে নিজের হাত দুটো মুঠো করে কথাটা বলল মৌ। অতিরিক্ত রাগের কারণে এই মুহূর্তে তার ফর্সা নাকের ডগাটা একদম পাকা টমেটোর মতো টকটকে লাল হয়ে গিয়েছে। তবে পরক্ষণে উজানের মুখের দিকে তাকিয়ে সে হুট করেই মিষ্টি হাসি ফুটিয়ে আদরের স্বরে আওড়ালো, ভীষণ ভালোবাসি আপনাকে দুলহা জান। আপনি শুধু আমার, অনলি এই মৌ চৌধুরীর আর কারণ নন। এই কথাটা বলে মৌ সেখানে আর একটি মুহূর্ত দাঁড়ালো না। উজানের সামনে নিজের লজ্জাটুকু আড়াল করতে সে এক প্রকার ঝড়ের গতিতে দৌড়ে কেবিন থেকে বেরিয়ে চলে গেল। উজান তার ওই চপল ও পাগলেটে চলে যাওয়া পথের দিকে তাকিয়ে নিজের মনেই এক তৃপ্তির মুচকি হাসি ঝোলালো। তারপর নিজের পরবর্তী ক্লাস নেওয়ার জন্য করিডোর দিয়ে বেরিয়ে গেল। ক্লাস শেষ হতেই মৌ আর মেহের হাফ টাইমের বিরতিতে একই সাথে ক্যাম্পাসের মেইন ক্যান্টিনের দিকে চলে গেল। দুজনে মিলে হালকা কিছু স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে আড্ডা শেষ করে ক্যান্টিন থেকে বের হলো। মৌ মেহেরের কাঁধে নিজের একটা হাত রেখে পুরো ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। অবশ্য ক্যাম্পাস ঘুরে দেখা কথাটা বললে একটু ভুল হবে, কারণ মৌয়ের চোখ দুটো আসলে পুরো মাঠ জুড়ে ছদ্মবেশে শুধু তার গম্ভীর প্রফেসর বর উজান চৌধুরীকেই খুঁজে বেড়াচ্ছিল। ঠিক তখনই এক ঝড়ো বাতাসের মতো হুট করেই পাশ থেকে কেউ একজন এসে চরম শক্ত হাতে ময়ের ফর্সা কবজিটা আঁকড়ে ধরে এক মস্ত বড় হ্যাচকা টান দিল। আচমকা এমন অতর্কিত ও হিংস্র হামলায় মো প্রথমে ভীষণ ভয় পেয়ে নিজের চোখ মুখ একদম খিচে বন্ধ করে ফেলল। তবে পরের মুহূর্তে যখন সে নিজেকে সামলে নিয়ে ধীর পায়ে চোখ মেলেও দেখলো তার অতি পরিচিত বক্ষে যাওয়া লম্পট ছেলে জিহাদ অত্যন্ত নির্লজ্জের মতোই তার সামনে দাঁড়িয়ে আছে। আর ঠিক এই ধস্তাধস্তির মাঝেই চোখের পলকেই তাদের দুজনকে কেন্দ্র করে চারপাশে ডজন ডজন স্টুডেন্ট এসে এক মস্ত বড় গোল বৃত্ত তৈরি করে ভিড় জমালো। মেহের মুখকে ওভাবে আটকে পড়তে দেখে দূর থেকে এক প্রকার দৌড়েই মুয়ের পাশে এসে দাঁড়ালো। মৌ তখনও নিজের জায়গায় পুরো স্তব্ধ ও নিথর হয়ে দাঁড়িয়ে আছে। সে আসলে আর 10টা সাধারণ মেয়ের মতো নয়, বরাবরই একটু অন্য ধাঁচের মেয়ে। ছেলেদের সাথে অযথা মাখামাখি করা, কাছাকাছি থাকা বা ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করাটাও ছোটবেলা থেকেই একদম পছন্দ করে না। সেখানে এই ভর দুপুরে পুরো কলেজের মাঝখানে দাঁড়িয়ে জিহাদ নামের একটা ছেলে তার হাত স্পর্শ করার ধৃষ্টতা দেখিয়েছে। এটা ভাবতেই মোর ফর্সা কপালে রাগের এক তীব্র চড়া ঝিলিক ফুটে উঠল। এই ছেলেটা গত প্রায় মাস দুয়েক ধরে ক্লাসে কিংবা করিডোরে শুধু ময়ের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। অবশ্য ময়ের আগে এসবে তেমন একটা পাত্তা দেয়নি, কারণ তার মতো সুন্দরী মেয়ের দিকে ক্যাম্পাসের কত বন্ধুই তো হা করে তাকিয়ে থাকে। ওসব নিয়ে মাথা ঘামানোর মতো ফালতু সময় তার নেই। কিন্তু আজ এই ছেলেটা কোন সাহসিক আর প্রশ্রয়ে সবার সামনে তার হাত টেনে ধরার মতো এত বড় স্পর্ধা দেখালো। মো মনে মনে ঠিক সেটাই ভাবছিল। হঠাৎ করেই সবার মুখে মুখে গুঞ্জন থামিয়ে জিহাদ অত্যন্ত নাটকীয় কায়দায় মোয়ের সামনে এক হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর পকেট থেকে একটা বড় লাল টকটকে গোলাপ ফুল মোয়ের দিকে বাড়িয়ে দিয়ে পুরো মজনু স্টাইলে বলে উঠল, আই লাভ ইউ মৌ। তোমাকে আমি সত্যি সত্যি অনেক বেশি ভালোবাসি। বিগত 2 মাস ধরে প্রতিদিন তোমায় এই কথাটা বলতে চেয়েছি, কিন্তু মন থেকে কিছুতেই সাহস জোগাতে পারিনি। আজ সবার সামনে সেই সাহসটা করেই ফেললাম। প্লিজ আমার এই পবিত্র ভালোবাসা তুমি অ্যাকসেপ্ট করো। জিহাদের এই ফিল্মি স্টাইলে প্রপোজাল দেখা মাত্রই চারপাশ থেকে উৎসুক স্টুডেন্টদের করা তালি আর শীষ দেওয়ার বিকট শব্দ ভেসে এলো।
মেহের এই পরিস্থিতি দেখে নিজের শুকনো ঢুক গিলল। সে ময়ের ভেতরে আসল রূপটা খুব ভালো করে চেনে, তাই সে স্পষ্ট বুঝতে পারছে আজ এই ক্যাম্পাসে খুব বড় রকমের একটা তুফান বা কাল বৈশাখী ঝড় আসতে চলেছে। ঠিক তখনই মেহেরের ভাবনার মাঝে ফুট করে বাঘিনীর মতো গর্জে উঠল মৌ। সে আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে জিহাদের ওই হাঁটু কেটে বসা মুখের গাল বরাবর সজোরে এবং ব্যাক টু ব্যাক কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। আচমকা এমন থাপ্পড়ের জন্য জিহাদের হাতের গোলাপ ফুল মাটিতে ছিটকে পড়ল। মৌ এবার নিজের পুরো গলার জোর দিয়ে রাগে কাঁপতে কাঁপতে চেঁচিয়ে উঠল। সবার সামনে এমন থাপ্পড় আর কড়া গালে খেয়ে জিহাদ চট করেই মেঝে থেকে উঠে দাঁড়িয়ে রাগিয়ে লাল হয়ে চেঁচিয়ে উঠল। হোয়াট মৌ, তুমি এটা কি করলে? তোমাকে আমি প্রপোজ করলাম আর তুমি আমার ভালোবাসায় অ্যাকসেপ্ট না করে সবার সামনে আমাকে এভাবে ইনসাল্ট করছো? মৌ এবার নিজের মুখটা বাঁকিয়ে চোখ দুটো ছোট ছোট করে উত্তর দিল। আহারে আমার সোনা গো, তোকে কি আমি বলেছিলাম আমাকে প্রপোজ কর? সাত ঘাটের পানি খেয়ে সৎ বেটির সাথে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ তোর মতো একটা ক্যারেক্টারলেস ছেলেকে অ্যাকসেপ্ট করার চেয়ে সারা জীবন একাকী সিঙ্গেল হয়ে ইন্তেকাল করাও আমার জন্য হাজার গুণ ভালো। লুচ্চা ছেলে একটা। জিহাদ এবার চরম রাগান্বিত ও অপমানিত বোধ করে আঙ্গুল উঁচিয়ে বলে, ও তুমি কিন্তু এবার বড্ড বেশি বেশি করছো। আর তুমি কি সে ভিডিওতে কোনো প্রেমানের উপর দাঁড়িয়ে আমাকে এভাবে সবার সামনে খারাপ ছেলে বলছো? হ্যাঁ কর শালা, তোর মতো হাজারটা ছেলের চেয়েও হাজার গুণ বেশি হ্যান্ডসাম আর কিউটের ডিব্বা পার্সোনাল ভাবে অলরেডি আমার নিজের জীবনে আছে। সো বেশি কথা না বলে দূরে গিয়ে মর। কথাটি বলা মাত্রই মৌ সকলের সামনে জিহাদের বুকে ধাক্কা দিয়ে তাকে একপাশে ফেলে দিল। তারপর পাশে দাঁড়িয়ে থাকা মেহেরের হাতটা শক্ত করে ধরে হন হন করে ওখান থেকে চলে গেল। এদিকে জিহাদের এমন করুণ ও ধুলাই খাওয়া অবস্থা দেখে ক্যাম্পাসের বাকি স্টুডেন্টরা আড়ালে দাঁড়িয়ে খিলখিল করে হাসতে লাগলো। সবার সামনে পাওয়া এই চরম অপমান জিহাদ কোনোভাবেই মেনে নিতে পারল না। সে নিজের লাল হয়ে যাওয়া গালে হাত দিয়ে চরম হিংস্র চোখে ময়ূর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে উঠল। এই জিহাদকে রিজেক্ট করলি তুই মৌ। এই পরিণাম যে তোর জন্য কতটা ভয়াবহ হবে তা তুই কল্পনাও করতে পারবি না। তোর এই অপমানের শাস্তি নিজের হাড়ে হাড়ে পেতেই হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। মৌ আর মেহের দুজনেই ক্লাস শেষে গুটি গুটি পায়ে করিডোর দিয়ে ক্লাসরুমের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই কোনো এক অদৃশ্য আকর্ষণে মৌ হুট করে মেহেরের হাত ছেড়ে দিয়ে সামনের দিকে দৌড় দিল। মেহের মৌকে ওভাবে হঠাৎ ঝড়ের গতিতে দৌড়াতে দেখে নিজের জায়গায় পুরো স্তব্ধ হা হয়ে দাঁড়িয়ে রইল। সে কিছুতেই মাথা খাটিয়ে বুঝতে পারছিল না এই ভর দুপুরে মৌ হঠাৎ কেন এভাবে ভোর দৌড় দিল। মেয়েটা আসলে হুটহাট কখন যে কি করে বসে তা মেহেরের সাধারণ বুদ্ধির একেবারে বাইরে। তার মনটা তো ওই ডান পিঠে চাতক পাখির মতো চঞ্চল। এখানে আছে তো পরক্ষণই আবার অন্য কোথাও হারিয়ে যায়। মৌ কেন এমন পাগলের মতো চলে গেল তার পেছনের আসল কারণটা বুঝতে মেহেরের অবশ্য খুব বেশি সময় লাগলো না। পরক্ষণই যখন সে করিডোর পেরিয়ে কিছুটা দূরের কৃষ্ণচূড়া গাছটার নিচে সাব্বিরকে দাঁড়িয়ে থাকতে দেখলো, অমনি মেহেরের নিজের ঠোঁটের কোণেও এক চিলতে মিষ্টি হাসি আপনা আপনি ফুটে উঠল। এখন আর তার বুঝতে বাকি রইল না যে মৌ আসলে কেন ওভাবে উধাও হয়েছিল। মেহেরও নিজের মনের ভেতরে চেনা কাপড়টা লুকিয়ে ধীর পায়ে মৌয়ের পিছু নিল। ততক্ষণে মৌ এক লাফে গিয়ে সরাসরি সাব্বিরের চওড়া বুকে আছড়ে পড়েছে। সে নিজের দুই হাত দিয়ে সাব্বিরকে আষ্টে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরে খিলখিল করে হাসতে লাগলো। সাব্বির প্রথমে আচমকা এমন ধাক্কায় বেশ ফটকে গেলেও পরক্ষণই নিজের বুকের মাঝে পুচকে বোন মৌয়ের চিরচেনা উপস্থিতি টের পেয়ে ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে তুলল। এই পাগল মেয়েটা মাঝে মাঝে এমন সব কাণ্ড কারখানা করে বসে যে ভয়ে তার আত্মা খাত ছাড়া হওয়ার উপক্রম হয়। সাব্বির নিজের দুহাত দিয়ে মৌকে পরম মায়ায় আগলে নিল। তারপর বোনের এমন শক্ত বাঁধনে হাঁসফাঁস করতে করতে আদুরে গলায় বলে উঠে, একটু তো ছাড় পাখি, ভাইটাকে একটু নিঃশ্বাস তো নিতে দিবি নাকি এখানে মেরে ফেলবি? মৌ ভাইয়ের কথায় কান্ত দিলই না, বরং আরো বেশি জেদ ধরে তাকে আষ্টে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে রাখলো। ক্যাম্পাসের মাঝে দাঁড়িয়ে ভাই বোনের এই চরম পাগলামি আর মিষ্টি আল্লাহ দেখে মেহের সহ তাদের ফ্রেন্ড সার্কেলদের বাকি সবাই হু হু করে উচ্চস্বরে হেসে উঠল। কিন্তু এই হাসাহাসিতে মৌয়ের বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। সে এবার সাব্বিরের মুখ থেকে নিজের মুখটা সামান্য সরে ঠোঁট তুলতে একটা সুখমানি ও কাদো কাদো স্বরে বলে উঠল, কেন ছাড়বো? আমি তোমাকে কেন ছাড়বো শুনি? নিজের বোনটাকে বিয়ে দিয়ে মাথা থেকে মস্ত বড় একটা বোঝা ঝেড়ে ফেলেছো তাই না?
এখন আর এই বোনকে একটু ভালো লাগে না তোমার? সে শ্বশুরবাড়িতে কেমন আছে না আছে তা একটু চোখ মেলে দেখতে যেও না, তোমার ইচ্ছে হয় না? সে বেঁচে আছে নাকি মরে ভূত হয়ে গেছে তা নিয়েও তোমাদের কারোর কোনো চিন্তা নেই। তোমরা সবাই খুব খারাপ। সাব্বির মোয়ের এমন অনর্গল অভিমানের বাণ শুনে শব্দ করে হেসে উঠল। সে মুখে এক হাতে আগলে নিয়ে পাশের একটা ফাঁকা বেঞ্চে এনে বসালো। তারপর নিজে খানিকটা নিচু হয়ে মোয়ের গাল দুটো টেনে দিয়ে বলতে লাগলো, কে বললো তোকে আমি ভুলে গেছি? ভাই কি কখনো নিজের ধানের টুকরো বোনদের ভুলে থাকতে পারে? আমি আমার এই মিষ্টি বোনদের একটু মুহূর্তের জন্য ভুলিনি, সত্যি বলছি। তাহলে তুমি এতদিন আমাকে একটা বারও দেখতে গেলে না কেন? বিয়ের পর আজ এতগুলো দিন কেটে গেল, অথচ তোমাদের কাউকে আমি একটা দিনের জন্য চোখে দেখলাম না। ফুপি আর ফুপা কেমন আছে বলো? আলহামদুলিল্লাহ, সবাই অনেক অনেক ভালো আছে। তবে আম্মু সারাদিন তোর জন্যই মন খারাপ করে বসে থাকে। আম্মু তো বলেছিল তোকে দেখতে তোদের বাসায় যাবে। আমি রোজ আশায় আশায় বাসার গেটের দিকে তাকিয়ে থাকি যে এই বুঝি সবাই আসবে, কিন্তু কেউ আসে না। তোমরা সবাই বড্ড স্বার্থপর, কেউ আমাকে একটুও ভালোবাসো না। এমনকি আব্বু আম্মু একটা দিন এলো না আমাকে দেখতে, শুধু ওই ফোনে টুকটাক কথা বললে কি আমার মন ভরে বলো? সাব্বির বোনের চোখের কোণে জল চিকচিক করতে দেখে মনটা খারাপ করে ফেললো। সে আলতো করে মোয়ের চোখের জল মুছে দিল। একদম কাঁদিস না পাখি, তোর এই ভাইটা কিন্তু নিজের বোনের চোখের অশ্রু এক ফোঁটাও সহ্য করতে পারে না। আর মেহের, তুই ওখানে ওভাবে দূরে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, আমাদের পাশে এসে বস। মেহের মুচকি হেসে নিজের ওড়নাটা সামলে নিয়ে ধীর পায়ে এসে সাব্বিরের ঠিক পাশের খালি জায়গায় বসলো। বর্তমান যুগে যেখানে নিজের আপন ভাই বোনদের মতোই বিন্দুমাত্র মিল থাকে না, সেখানে তারা ফুফাতো মামাতো ভাই বোন হওয়া সত্ত্বেও আপনের চেয়েও অনেক বেশি আপন। মই এবার হুট করে নিজের কান্নার পর্ব শেষ করে চোখ দুটো বড় বড় করে মাথা উঁচিয়ে বলে উঠল, ভাইয়া আমার চকলেট কোথায়? ময়ের মুখে চকলেট শব্দটা শোনা মাত্রই সাব্বির একদম থতমত খেয়ে চুপ হয়ে গেল। সে নিজের পকেটে হাত দিয়ে শুকনো ঢোক গিলতে গিলতে অত্যন্ত মিনমিন স্বরে বলল, আই এম রিয়েলি সরি রে পাখি। তাড়াহুড়ো করে আসার সময় চকলেটের কথা আমার একদমই মাথাতে ছিল না। ভাইয়ের মুখ থেকে এমন জবাব শোনা মাত্রই কথাটা যেন কোনো এক বিশাল বজ্রপাতের মতো ময়ের মাথায় এসে আছড়ে পড়ল। তার ফর্সা মুখখানা মুহূর্তেই মধ্য বেলুনের মতো চট করেই চুপসে গেল। সে আর এক সেকেন্ডও দেরি না করে পুরো বেঞ্চ কাঁপিয়ে চেঁচিয়ে উঠল, কি তোমার চকলেটের কথা মনে নেই? আজ চকলেটের কথা মনে নেই, কালকে এই বোনের কথা মনে থাকবে না, দুদিন পর আমার যে বাচ্চা কাচ্চা হবে তাদের কথাও তোমার মনে থাকবে না। আর এই নিয়ে তুমি নিজেকে আমার বেস্ট ভাইয়া বলে সারাদিন চিল্লাও? হ্যাঁ, আমার লাগবে না এমন ফালতু ভাই। যে ভাই নিজের বোনের জন্য পকেটে সামান্য একটু চকলেট রাখতে পারে না, সে আমার ভাই হতেই পারে না। মো নিজের দুটো গাল ফুলিয়ে একদমে কথাগুলো বলে রাগে গজগজ করতে করতে বেঞ্চ ছেড়ে চট করে দাঁড়িয়ে পড়লো। সে যেই না রাগ দেখে বড় বড় পা ফেলে ওখান থেকে চলে যেতে চাইলো, ঠিক তখনই সাব্বির পেছন থেকে খপ করে তার হাতটা আঁকড়ে ধরলো। মো এক মস্ত বড় ঝামটা দিয়ে ভাইয়ের হাত থেকে নিজের হাতটা সরে নিল। সে রাগে মুখ ফুলিয়ে আরো দুই পা এগিয়ে যেতে আচমকা তার কানের কাছে সাব্বিরের চিরচেনা সেই হাসি মুখের কণ্ঠস্বর ভেসে এলো, পাখি, তোর চকলেট। চকলেটের নাম শোনা মাত্রই ময়ূর পায়ের গতি ওখানে একদম ব্রেক কষার মতো থেমে গেল। সে ঝট করে পেছনে ফিরে সাব্বিরের হাতে চকলেটের প্যাকেট দেখে খুশিতে একদম উৎফুল্ল হয়ে উঠল। সে আর কোনো রাগ না দেখে এক দৌড়ে সে সাব্বিরের পাশে ধপাস করে বসে তার হাত আঁকড়ে ধরে চকলেটটা ছিনিয়ে নিতে চাইল, কিন্তু সাব্বির এবার দুষ্টুমি করে চকলেটটা উপরে উঁচিয়ে ধরলো, কিছুতেই দিল না। তা দেখে মো আবারও নিজের মুখখানা ছোট করে বলল, তুমি না আমার পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম আর লক্ষ্মী ভাইয়া, তাহলে আমার চকলেটটা আমায় দিয়ে দাও না প্লিজ। দেব না? একটু আগেই না তুই বললি আমি নাকি তোর কোনো ভাই হই না? তাহলে এখন কোন অধিকারে চকলেট চাচ্ছিস শুনি? দাও না ভাইয়া। বললাম তো দিবই না। মো এবার কোনো উপায় না পেয়ে পাশে বসা মেহেরের হাত নাড়িয়ে বলল, মেহের, তুই একটু ভাইয়াকে দিতে বল না। আচ্ছা ভাইয়া, তুমি যদি আজ আমাকে এই চকলেটটা ভালোই ভালোই দিয়ে দাও, তবে তোমায় আমি একেবারে আসমানের পরীর মতো লাল টুকটুকে একটা কিউট বউ এনে দেব। সাব্বির নিজের জোড়া ভ্রু কুচকে মুচকে হেসে জিজ্ঞেস করলো, তা তোর সেই আসমানের পরি বউ কবে আসবে শুনি? মো এবার নিজের সব কটা দাঁত কেলিয়ে খিলখিল করে হাসতে হাসতে বলে, যেদিন আমার পুচকে পুচকে বাচ্চাগুলো তোমায় মামা মামা বলে ডাকতে পারবে,
ঠিক সেদিনই তোমায় আমি বউ এনে দিব। হোয়াট? ততদিনে তো আমি বুড়ো হয়ে ইহকাল ত্যাগ করে একেবারে ইন্তেকাল করে ফেলবো রে শয়তান মেয়ে। মাবুদ, এমন স্বার্থপর আর শয়তান মার্কা বোন যেন তুমি দুনিয়ার আর কোনো ভাইকে না দাও। সি সি সি, এমন একটা আস্ত ডাইনি আমার কপালে বোন হিসেবে জুটলো। সাব্বিরের এই ভ্যাবাচাকা খাওয়ার মাঝেই মৌ এক ঝটকায় ভাইয়ের হাত থেকে চকলেটের প্যাকেটটা কেড়ে নিল। তারপর সেটা ছিঁড়ে মুখে পড়তে পড়তে বলল, আমার ওই সরির খাতায় আমার প্রফেসর সাহেব একেবারে গুলি মারবে ভাইয়া, যদি সে জানতে পারে তুমি ভুল করেও আমাকে নিজের বউ বলে সম্বোধন করেছো। সিরিয়াসলি? মৌ মাথা নাড়ালো। সাব্বির এবার একটু গম্ভীর হয়ে আওড়ায়, আচ্ছা, এসব কথা রাখ পাখি। আগে বল, তোর সামনের পরীক্ষার প্রিপারেশন কেমন চলছে? মিনিমাম 5 নম্বরটুকু তো তুলতে পারবি তো নাকি? চৌধুরী বাড়ি নাক কাটবি? ধুর ভাইয়া, পাশ করে আমার কি লাভ হবে শুনি? সেই তো বাচ্চা কাছেই সামলাতে হবে, তাই না? তাছাড়া পরীক্ষা দিতে গেলে কি আর সারাদিন গাধার মতো পড়তে হয় নাকি? আমার ওই কিউটের ডিব্বা দুলাজানকে পরীক্ষার আগে গাল বরাবর কয়েকটা মিষ্টি করে কিস করে দিব, আর সে আমাকে ভালোবেসে 100-এর মধ্যে একেবারে 1000 নম্বর খাতার ওপর বসিয়ে দেবে। কি যে কিউট আমার দুলাজানটা! মৌয়ের মুখে এমন অদ্ভুত আর রোমান্টিক কায়দায় পড়াশোনার স্ট্র্যাটেজি শুনে সাব্বির নিজের কপালে চড় মারল। তোকে 1000 নম্বর দেওয়া তো ধুর, তোর ওই প্রফেসর বর তোকে খাতা ভরে আস্ত একটা রসগোল্লা দিবে, রসগোল্লা। দেখা যাবে কে কাকে রসগোল্লা দেয়। মৌয়ের কথা শেষ হতেই সবাই আবারও একসাথে হেসে উঠল। এদিকে কিছুটা দূর থেকে মৌয়ের প্রতিটা গতিবিধি তীক্ষ্ণ নজরে পরখ করছিল উজান। মাঝের দূরত্বের কারণে তাদের কথাবার্তা স্পষ্ট শুনতে না পেলেও মৌ আর ওই সাব্বির নামের ছেলেটার এত কাছাকাছি থাকা, হেসে গড়িয়ে পড়া সে কোনোভাবেই সহ্য করতে পারল না। আর সবকিছুর চেয়েও বড় আঘাত যেটা উজানের বুকে তীরের মতো বিঁধল তা হলো বউ নিজে গিয়ে ওভাবে দৌড়ে ওই ছেলেটার বুকে আছড়ে পড়েছে, তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে খিলখিল করে হাসছে। মুহূর্তের মধ্যে এক আদিম ও হিংস্র ঈর্ষা এসে গ্রাস করল উজানকে। রাগের তীব্রতায় উজান নিজের ডান হাতটা নিয়ে পাশের শক্ত দেওয়ালে সজোরে এক ঘুষি মারল। মুহূর্তেই তার শান্ত চোখ মুখে যেন আগুন জ্বলে উঠল। অতিরিক্ত রক্তচাপের কারণে তার হাত আর ফর্সা কপালের নীল শিরাগুলো দপদপ করে ফুলে উঠল। চোখ দুটো রাগে ও ক্ষোভে একদম টকটকে জবা ফুলের মতো লাল হয়ে গেল। সে আর একটা মুহূর্ত ওই ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকার শক্তি বা ধৈর্য ধরে রাখতে পারল না। নিজের ভেতরের সেই ভয়ঙ্কর রাক্ষসটাকে সবার আড়ালে লুকাতে সে গটগট করে পা ফেলে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে ছুটে গেল। উজান তার পার্সোনাল বাংলো বাড়িতে এসে পৌঁছালো। ভেতরে ঢোকা মাত্রই তার ভেতরে সেই বদ্ধ উন্মাদ রূপটা বেরিয়ে এলো। সে একাই পুরো ড্রয়িং রুম আর নিজের বেডরুম তছনছ করে ফেলতে লাগলো। রুমের কাছের শোপিস, ল্যাপটপ, টেবিল ল্যাম্প কিছুই আর আস্ত রইল না। সব কিছু লাথি আর হাতের আঘাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে পুরো রুমটাকে ধ্বংসস্তূপে পরিণত করলো সে। কিন্তু এতেও তার ভেতরে সে বিষাক্ত জ্বালা একটু কমলো না। উজান টেবিলের উপর রাখা তার ল্যাবের তীব্র ক্ষতিকারক নাইট্রিক অ্যাসিডের বোতলটা হাতে নিল। নিজের কোনো ভ্রুক্ষেপ ছাড়াই এক ভয়ঙ্কর পাগলামিতে সে নিজের ডান হাতের উপর সরাসরি সেই গনগনে অ্যাসিড ঢেলে দিল। তীব্র অ্যাসিডের বিক্রিয়ায় চামড়া পুড়তে শুরু করলো। মাংস কামড়ে ধরার মতো অসহ্য যন্ত্রণা হতে লাগলো। তবু সে উন্মাদের মতো দাঁড়িয়ে রইল, একটু কুঁকড়ে গেল না, এমনকি যন্ত্রণায় চেঁচালো না। তার উপর অন্য হাত দিয়ে সে একের পর এক কড়া অ্যালকোহলের ড্রিঙ্কসের বোতলে মুখে ঢেলে শেষ করতে লাগলো। শরীর আর মন দুটোকে অবশ করে দেওয়ার এক অদ্ভুত নেশা চেপে বসেছে তার মাথায়। উদান শুধু এইটুকুতে ক্ষান্ত হয়নি, তার চোখের সামনে বারবার ভাসছিল মৌয়ের ওই অন্য পুরুষকে জড়িয়ে ধরার দৃশ্য। সে ব্ল্যাক হুডি বের করে গায়ে জড়িয়ে মুখে কালো মাস্ক লাগিয়ে এক হাতে লোহার রড নিয়ে সোজা চলে গিয়েছিল সেই সাব্বিরের কাছে। কলেজ থেকে ফেরার পথে নির্জন রাস্তায় সাব্বিরকে একা পেয়ে উজান নিজের চেনা রূপ লুকিয়ে উন্মাদের মতো ইচ্ছে মতো ধুলাই দিয়ে এসেছে তাকে। লোহার রডের উপর্য পুড়িয়ে আঘাতে ছেলেটাকে একেবারে রক্তাক্ত আধমরা করে রাস্তায় ফেলে এসেছে। ইচ্ছে করছিল ওই রডটা দিয়ে ওখানে তাকে খুন করে মাটিতে পুঁতে ফেলতে, কিন্তু ঠিক তখনই তার মনে হলো এই ঘটনায় ছেলেটার চেয়েও তো তার নিজের ঘরের ওই জেদি পুচকে বিড়ালের বাচ্চার ভুল অনেক বেশি। মন চাচ্ছিল ছুটে গিয়ে এখনই মৌকেও ঠিক সেম টু সেম আঘাতে রক্তাক্ত করে শিক্ষা দিতে,
কিন্তু উজান খুব ভালো করে জানে ময়ের ওই শরীরের সামনে একটা ফুলের টোকা দেওয়ার মতো কলিজা বা ক্ষমতাই উজান চৌধুরীর নেই। আর ঠিক সেই কারণেই মোকে আঘাত করতে না পারার সেই চরম ব্যর্থতার ক্ষোভ উজান নিজের শরীরের উপর মেটাচ্ছে, নিজেকে নিজে এভাবে পড়িয়ে শেষ করছে। সে তো বুক ফুলে সবাইকে বলে সে নাকি মেয়েটাকে একটু ভালোবাসে না, তবে কেন কোন অধিকার বোধ থেকে সে মুখে অন্য কোনো পুরুষের ছায়াতেও সহ্য করতে পারছে না? এই জটিল মনস্তাত্ত্বিক প্রশ্নের উত্তর উজান চৌধুরী নিজেও জানে না। ঠিক তখনই দরজাটা সজোরে ঠেলে ঝড়ের গতিতে ভেতরে প্রবেশ করলো ইফাত আর তন্ময়। তন্ময়ও উজানের স্কুল লাইফের ক্লোজ ফ্রেন্ড। কলেজ থেকে উজানকে ওভাবে উন্মাদের মতো গাড়ি নিয়ে বেরিয়ে যেতে দেখে কেউ একজন খবর দেওয়ায় ইফাত কোনো এক বড় বিপদের আভাস পেয়ে তন্ময়কে সাথে নিয়ে সোজা এখানে ছুটে এসেছে। ভেতরে ঢুকে রুমের এই ধ্বংসাবশেষ আর উজানের এই জঘন্য ব্যাপারও অবস্থা দেখা মাত্রই দুজনে স্তব্ধ হয়ে গেল। ইফাত আর এক সেকেন্ডও দেরি না করে দৌড়ে এসে উজানের হাত থেকে সে ড্রিঙ্কসের বোতলটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। আর তন্ময় দ্রুত ফ্রিজ খুলে ঠান্ডা বরফ আর পানির বোতল এনে উজানের এসিডে ঝলসে যাওয়া পড়তে থাকা হাতটা শক্ত করে চেপে ধরল। কিন্তু উজান এক তীব্র ছটকায় তন্ময়ের হাত থেকে নিজের পুরো হাতটা সরে নিল। যন্ত্রণায় তার পুরো শরীর কাঁপছে। ততক্ষণে ইফাত এই আত্মঘাতী রূপ দেখে চরম রেগে গিয়ে তার দুই কাঁধ খপ করে ধরে সজোরে একটা ঝাঁকুনি দিল। অত্যন্ত ধমকের সুরে চেঁচিয়ে উঠল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।